ওকে অলরাইট। স্ক্রিনটা মনে হচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না। স্ক্রিনটা একটু ঠিক করে দেই। ঠিক আছে, স্ক্রিনটা মেবি হচ্ছে সম্পূর্ণ দেখা যাচ্ছে না, রাইট? সো একটু হচ্ছে ঠিক করতে হবে। ফাইন। আচ্ছা, এখন হয়তো ঠিক আছে, রাইট? আচ্ছা, সো সবাই হচ্ছে দ্রুত একটু ক্লাসে চলে আসি। আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের হচ্ছে সেকেন্ড ক্লাস দিয়ে হচ্ছে আলোচনা করব। আজকে আমরা আরও বেশ কিছু রুল নিয়ে কথা বলবো। গত ক্লাসে যদিও হচ্ছে আমরা একটা টপিক দিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? আজকে আমরা আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করব। সবাই একটু দ্রুত হচ্ছে মেনশন করে দাও, যাতে করে হচ্ছে ক্লাসে সবাই চলে আসে। আর যারা হচ্ছে তোমরা আমার কমপ্লেক্স সেন্টেন্সের শিট পেতে চাও, অর্থাৎ এখানে যে রুলগুলো লেখা আছে এগুলো শিট কিন্তু অলরেডি আমার মেক করা আছে। সো তোমরা যারা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্সের শিটগুলো পেতে চাও আজকের সকালের ক্লাসের মতো, আজকের সকালে কিন্তু যারা যারা শেয়ার করছে সবাই কিন্তু এইচএসসিআইসির চ্যাপ্টার 5C প্রোগ্রামিংয়ের থিওরি শিটটা কিন্তু পেয়ে গেছে। সো তোমরা যারা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের শিটটাও পেতে চাও, তোমরা হচ্ছে ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? সো দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও, যাতে করে ক্লাসে সবাই চলে আসে। অডিয়েন্স আজকে অনেক কম দেখতে পাচ্ছি। শেয়ার করছো ক্লাস? ক্লাস শেয়ার করছো সবাই? আচ্ছা, যাই হোক, যত অডিয়েন্সে থাকুক সমস্যা নাই, ক্লাসটা তো হচ্ছে আমি ইউটিউবে আপলোড করবো, সো সমস্যা নাই। যাই হোক, সো দেখো একটু খেয়াল করো, আমরা লেকচার ওয়ানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে কথা বলি। আজকে হচ্ছে আমরা অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। সো আমাদের সিরিয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড যে টপিকটা আছে, সেটা হচ্ছে কি, সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের ইনভার্সন অফ ভার্ব, রাইট? ইনভার্সন অফ ভার্ব টপিকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। ওকে অলরাইট। সো আমাদের সেকেন্ড টপিক হচ্ছে কি, ইনভার্সন অফ ভার্ব। সো একটু খেয়াল করো, এই যে সেকেন্ড টপিক ইনভার্সন অফ ভার্ব। সো ইনভার্সন অফ ভার্ব এই টপিকটা নিয়ে মূলত আমরা খুব বেশি আলোচনা করব না। এখানে মূলত হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যতটুকু আমাদের পরীক্ষায় আসে বা যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আমরা শুধুমাত্র কথা বলবো। অত বেশি ডিটেল আলোচনায় আমি যাব না, কারণ হচ্ছে তোমার ইনভার্সন অফ ভার্ব এই টপিক নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। সো শুধুমাত্র হচ্ছে আমরা যেইটুকু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে আসবে আমরা শুধুমাত্র সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। সো দেখো, ইনভার্সন অফ ভার্ব টপিকটার মধ্যে আসলে মূলত কী করা হয়? ইনভার্সন অফ ভার্ব টপিকটার মধ্যে আসলে জোর প্রদান করা হয়, অর্থাৎ তুমি যখন একটা সেন্টেন্সের সামনে কোনো একটা অক্সিলারি ভার্ব দেখবা কিন্তু শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন দেখবা না, তখন তোমার মনে রাখতে হবে এখানে এই সেন্টেন্সটার মধ্যে যে ভার্বটা আছে সেটাকে জোর প্রদান করা হয়েছে, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি তোমাকে দেই। মনে করো আমি বললাম যে হার্ডলি, খেয়াল করো, হার্ডলি, হার্ডলি, হ্যাঁ, হার্ডলি ডিড, আচ্ছা আরেকটা লিখি, হার্ডলি, হার্ডলি ডাস, হার্ডলি ডাস হি কল মি। হ্যাঁ, এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, খেয়াল করো, এই যে সেন্টেন্সটা হচ্ছে, এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করো, এই সেন্টেন্সের মধ্যে এই যে হার্ডলি যে অ্যাডভার্বটা আছে, এই অ্যাডভার্বের পরে তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এই অ্যাডভার্বের পরে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আছে, রাইট? অক্সিলারি ভার্ব, একটা অক্সিলারি ভার্ব আছে, এরপর সাবজেক্ট আছে, এরপর হচ্ছে মেইন ভার্ব, মানে ভার্বের ওয়ান আছে এখানে। সো মূলত এই যে ভার্ব যেটা আছে, এই ভার্বটা মূলত চেঞ্জ হয় কিসের মাধ্যমে? এই মেইন ভার্বটা মূলত চেঞ্জ হবে হচ্ছে সামনে যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা অনুসারে। বুঝা গেছে? সো তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে তোমাদের যে বিষয়টা মূলত মাথায় রাখতে হবে, ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে দেখবা সেন্টেন্সের সামনে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব চলে আসে এবং পরবর্তীতে তুমি দেখবা কোশ্চেন মার্ক না থেকে সেখানে হচ্ছে একটা ফুল স্টপ দেওয়া আছে। তাহলে তোমার বুঝে নিতে হবে এখানে এমফাসাইজ করা হয়েছে, অর্থাৎ
এই সেন্টেন্সে মূলত কি করা হয়েছে, জোর প্রদান করা হয়েছে। ঠিক আছে, সো একটু খেয়াল করো, এই টপিক থেকে আমাদের যে প্রশ্নগুলো হয়, প্রশ্নগুলো এমন হয়, মনে করো আমি তোমাকে কয়েকটা বলতেছি। একটা হচ্ছে নো সুনার, খেয়াল করো, নো সুনার হ্যাড, এই প্রশ্নগুলো আমাদের বারবার আসে। নো সুনার হ্যাড, খেয়াল করো, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, মানে একদম কমন কোশ্চেন দিলাম আমি। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, হ্যাঁ, স্টেশন, then the train left, right? আচ্ছা, এরপর এখানে এরকম আসতে পারে, নো সুনারের পরিবর্তে এখানে আসতে পারে হার্ডলি, খেয়াল করো, হার্ডলি হ্যাড হি seen me when I left the place, হ্যাঁ, এখানে এরকম আসতে পারে যে স্কার্সলি, খেয়াল করো, স্কার্সলি হ্যাড he seen my uncle when he felt shy। ঠিক আছে, এই যে আমি তিনটা সেন্টেন্স লিখলাম, মূলত ইনভার্সন অফ ভার্ব থেকে তোমাদের পরীক্ষায় এই তিনটাই আসবে, এগুলোর বাইরে কিন্তু আসবে না। সো স্ট্রাকচারটা কেমন খেয়াল করবা, প্রথমে নো সুনার, হার্ডলি অথবা স্কার্সলি থাকবে। প্রথমে কি থাকবে, খেয়াল করো, প্রথমে হচ্ছে নো সুনার, এরপর হার্ডলি অথবা হচ্ছে কি থাকবে, স্কার্সলি থাকবে। তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, এই যে হেড দেখতে পাচ্ছ, একটা অক্সিলারি ভার্ব থাকবে। তারপর সাবজেক্ট থাকবে, আর এই অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো অনুসারে এই ভার্বটা চেঞ্জ হবে। সো নর্মালি যেহেতু তোমাদের পরীক্ষায় হেড থাকে, সো এখানে কি বসবে, এখানে হচ্ছে ভার্বের V3 বসবে। হেডের জন্য কি বসবে, এখানে ভার্বের V3 বসবে, এখানে ভার্বের V3। যেহেতু পরীক্ষায় এই তিনটাই থাকে, এই তিনটার বাইরে কিন্তু আর আসে না। ঠিক আছে, এরপর খেয়াল করো, যদি নো সুনার থাকে তখন তুমি দেন বসাবা, আর যদি হার্ডলি অথবা স্কার্সলি থাকে তখন তুমি ওয়েন বসাবা, কনজাংশন। এই জিনিসটা একটু খেয়াল রাখবা, কি বসাবা, ওয়েন বসাবা। এরপর নো সুনার, হার্ডলি, স্কার্সলি এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে, এরপরে সব সময় দেখবা পাস্ট সিম্পল টেন্স হবে। কি হবে, পাস্ট সিম্পল টেন্স, মনে থাকবে। তাহলে কি বললাম, তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নো সুনার, হার্ডলি, স্কার্সলি এর পরে একটা হেড অক্সিলারি ভার্ব থাকবে, হ্যাঁ, এরপর একটা সাবজেক্ট থাকবে। যেহেতু হেড অক্সিলারি ভার্ব থাকে, তাই ভার্ব যেটা আসবে, মেইন ভার্ব, সেটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। নো সুনার যদি থাকে, পরের অংশটা, এই যে পরের অংশটা অ্যান্সার করার সময় তুমি দেন কনজাংশন আনবা, THAN, এই কনজাংশনটা আনবা, এরপর পাস্ট সিম্পল টেন্স ইউজ করবা। আর যদি হার্ডলি অথবা স্কার্সলি থাকে, তাহলে তুমি কি আনবা, ওয়েন কনজাংশনটা আনবা, এরপর হচ্ছে পাস্ট সিম্পল টেন্স ইউজ করবা। ঠিক আছে, সো মূলত এখানে অর্থটা কেমন দাঁড়ায়, অর্থটা হচ্ছে নো সুনার হ্যাড হি রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, অর্থাৎ সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই, এগুলো কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব, নো সুনার, হার্ডলি, স্কার্সলি, এগুলো কিন্তু নেগেটিভ অ্যাডভার্ব। সেই স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো, ট্রেনটা চলে গেল। ঠিক আছে, এরপর ধরো সে আমাকে দেখতে না দেখতেই, সরি ফর দ্যাট, হি সিন মি, এখানে হচ্ছে আমি একটু ভুল লিখে বলছি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, অর্থ নেওয়া যায়। হার্ডলি হি সিন মি, সে আমাকে দেখতে না দেখতেই, ওয়েন আই লেভ দ্য প্লেস, আমি হচ্ছে জায়গাটা কি করেছিলাম, ত্যাগ করেছিলাম, বা ওই জায়গা থেকে চলে গিয়েছিলাম, সমস্যা নাই, লিখা যায়। স্কার্সলি হ্যাড হি সিন মাই আঙ্কেল, সে হচ্ছে আমার আঙ্কেলকে দেখতে না দেখতেই, ওয়েন হি ফেল্ট শাই, অর্থাৎ সে আমার আঙ্কেলকে দেখতে না দেখতে সে কি করেছিল, লজ্জা পেয়েছিল, রাইট। সো এই যে এই স্ট্রাকচারগুলো একটু মাথায় রাখবা। সো লেটস সে আমরা কিছু বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করি, আছে কিনা দেখি। বোর্ড প্রশ্ন যেমন একদম শুরুতেই, এই যে দেখো একদম শুরুতেই খেয়াল করো, ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 23-এর শুরুতে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, একদম
প্রথম যেই তোমার কোশ্চেনটা আছে, হ্যাঁ, এগুলা থেকে ইনভার্সন অফ ভার্ব থেকে। সো ইনভার্সন অফ ভার্বে এগুলাই আসবে। নো সুনার থাকলে তুমি দেন বসাবা কনজাংশন, আর স্কার্সলি অথবা হার্ডলি থাকলে তুমি ওয়েন বসাবা কনজাংশন, এবং এরপরে তুমি পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করবা, যেহেতু নো সুনার, হার্ডলি, স্কার্সলি এর পর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, ঠিক আছে। সো দেখো ঢাকা বোর্ড 23-এর প্রশ্ন, যে প্রশ্নটা আমরা পাচ্ছি ই নাম্বারে, খেয়াল করো, এই যে ই নাম্বারে হচ্ছে আমরা প্রশ্নটা পাচ্ছি, খেয়াল করো। বলা হচ্ছে দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, অর্থাৎ যে ভিক্ষুকটা ছিল তিনি অনেক ক্ষুধার্ত ছিল। নো সুনার, দেখো নো সুনার আছে, ওকে, নো সুনার নেগেটিভ অ্যাডভার্ব, এরপর একটা অক্সিলারি ভার্ব আছে হেড। যদি হেড থাকে তাহলে এরপরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। এই যে দেখো সাবজেক্ট হি এর পরে কি আসছে, গট। তাহলে নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লুভ, অর্থাৎ সে একটা পাউরুটির টুকরো সে পেতে না পেতেই, অর্থটা হচ্ছে এরকম, সে একটা পাউরুটির টুকরো পেতে না পেতেই, ঠিক আছে, অন দ্য রোড, কোথায়, রাস্তার উপরে। যেহেতু এই যে ভিক্ষুকটা হচ্ছে কি ছিল, ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লুভ অন দ্য রোড, সে হচ্ছে রাস্তার উপর একটা পাউরুটির টুকরো পেতে না পেতেই, ঠিক আছে। দেন, তাহলে দেন কনজাংশন অলরেডি দিয়ে দিচ্ছে, যেহেতু এদিকে পাস্ট পারফেক্ট টেন্স আছে তাহলে আমরা কি করব, পরবর্তীতে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। কীভাবে বুঝলাম এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, এখানে হ্যাড আছে, দেখো হ্যাড, এরপর ভার্বের V3, হ্যাড আছে মানেই তুমি পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করবা। তাহলে অ্যান্সারটা কি হতে পারে, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লুভ অন দ্য রোড, সে রাস্তার উপর একটা পাউরুটির টুকরো পেতে না পেতেই সে কী করেছিল, কারো ক্ষুধা থাকলে সে খাবার পাওয়ার সাথে সাথে কি করবে, খেয়ে ফেলবে। তাহলে আমরা অ্যান্সার করতে পারি দেনের পরে, যেহেতু এদিকে পাস্ট পারফেক্ট টেন্স আছে, হ্যাড প্লাস V3 আছে, পরবর্তীতে সবসময় কি বসাবো, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কি হবে, আমরা লিখতে পারি হি বিগান টু ইট, সে খাওয়া শুরু করে দিয়েছিল, লেখা যায় না। নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লুভ অন দ্য রোড, সে রাস্তার উপর একটা পাউরুটির টুকরো পেতে না পেতেই, দেন একটা কনজাংশন আসবে, দেন কেন আসে, নো সুনার থাকলে দেন আসে। যদি দেনটা তোমাদেরকে প্রশ্নে দিয়ে না দেয় তাহলে দেন কনজাংশন সহ তোমার লিখতে হবে। দেন হি বিগান টু ইট, সে হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছিল। হ্যাঁ, এই যে আরাফাত অ্যান্সার করছে হি এইট ইট, লিখতে পারো, হ্যাঁ সে এটা হচ্ছে খেয়েছিল, লিখা যায়, ঠিক আছে, সিম্পল। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝলাম। এরপরে চলো, এরপর হচ্ছে এই টপিক থেকে আরও আছে কিনা দেখি আমরা কোশ্চেন। এখানে তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে মূলত বুঝছো ইনভার্সন অফ ভার্ব মানে হচ্ছে যেখানে তুমি দেখবা, এটা সহজে মনে রাখার উপায় হচ্ছে এরকম, একটু মনে রাখবা, আমি তোমাদেরকে বলি। এটা একটা নর্মালি একটা ন্যামোনিক দিয়ে মনে রাখা যায়। ন্যামোনিকটা হচ্ছে এরকম, নাজমা, রাইট, এটা দিয়ে হচ্ছে মনে রাখা যায়। প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসবে, তারপর সাবজেক্ট বসবে। সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে, যেহেতু সেন্টেন্সের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন হয় না, সো এই ধরনের ভার্বের যে ব্যবহার সেটাকে হচ্ছে আমরা বলি ইনভার্সন অফ ভার্ব। এখানে মূলত হচ্ছে ভার্বটাকে ইনভার্স করা হয়, মানে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পরে থাকার কথা, বাট সেটাকে ইনভার্স করে হচ্ছে সাবজেক্টের আগে নিয়ে আসা হয়। এটা কেন করা হয়, এটা হচ্ছে আসলে সেন্টেন্সে জোর প্রদান করার জন্য। ওই যে তোমাদেরকে বললাম, যেন আমি তোমাকে বললাম কি, মনে করে বললা যে হি হার্ডলি কলস মি, সে আমাকে কমই কল দেয়। বাট যখন তুমি সেন্টেন্সটাকে ইনভার্স করবা, যখন এরকম বলবা যে হার্ডলি ডাস, এই যে নেগেটিভ অ্যাডভার্ব প্লাস হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বসালা, এরপর মেইন ভার্ব বসাবা। মেইন ভার্বটা কার উপর ভিত্তি করে আসবে, অক্সিলারি ভার্বের উপরে। ডু ডিড ডাস থাকলে সেন্টেন্সের প্রেজেন্ট ফর্ম হয়। হার্ডলি ডাস হি কল মি, তাহলে এই সেন্টেন্সের অর্থ কী হবে, এই সেন্টেন্সের অর্থ হবে সে আমাকে কল দেয় না বললেই চলে, যেটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে অর্থের দিক থেকে। এই অর্থটা কেন হলো, একটু বেশি এমফাসাইজ কেন করা হচ্ছে, কারণ এখানে এই ভার্বটাকে ইনভার্স করা হয়েছে, ঠিক আছে, জোর প্রদান করার জন্য। সো রাইট, আমরা এরপরে দেখি। সো প্রথমে নেগেটিভ অ্যাডভার্ব বসে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপর মেইন ভার্ব বসে। মেইন ভার্ব নির্ভর করবে হচ্ছে অক্সিলারি ভার্বের উপরে, এরপরে এডিশন, সেন্টেন্সে বাকি যা থাকে তা আর কি, রাইট। সো চলো আমরা এরপরে আর আছে কিনা দেখি, যদি থাকে সেটা হচ্ছে আমরা অ্যান্সার করে ফেলি এই টপিক থেকে, দেন আমরা এর পরের টপিকে চলে যাব, সমস্যা নেই, ঠিক আছে। আমি আগে প্রথমে যে টপিকগুলো একটু ডিফিকাল্ট সেগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছি, যদিও এখানে এই যে
এখানে হচ্ছে নাই। তারপর এই যে আরেকটা পাইলাম, খেয়াল করো এটা কোথায় আসছে, এটা হচ্ছে দিনাজপুরে আসছে। এই যে ইনভার্সন অফ ভার্ব টপিক থেকে আরও একটা প্রশ্ন আমরা পেলাম, এটা দিনাজপুরে আসছে, রাইট? এটা কোন বোর্ড আমি একটু দেখে নেই, এটা হচ্ছে দিনাজপুর 23, ঠিক আছে। এই যে আমরা আরও একটা প্রশ্ন পেলাম এই টপিক থেকে, যেখানে শুরুতে হচ্ছে তোমার কি থাকবে, একটা নেগেটিভ অ্যাডভার্ব থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে মেইন ভার্ব থাকবে। সো আমরা যেটা জানি, আমরা এতক্ষণ পর্যন্ত কি শিখে আসলাম, আমরা শিখে আসলাম যদি নো সুনার হার্ডলি স্কার্সলি থাকে এবং তার পরবর্তীতে যদি হ্যাড থাকে এবং এরপরে যদি V3 থাকে, তাহলে অবশ্যই পরবর্তীতে আমি অ্যান্সার করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যান্সার করব, অন্য কোনো টেন্স অ্যান্সার করা ভুলেও যাবে না, ঠিক আছে। সো নো সুনার হ্যাড আই রিচ দ্য কলেজ, আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, কি হতে পারে? আমি কলেজে পৌঁছাতে না পৌঁছাতেই, তাহলে কি হতে পারে বলো তো দেখি, তোমরা একটা অ্যান্সার করো। এর আগেরটা তো আমি অ্যান্সার করে দিলাম, এটা তোমরা অ্যান্সার করো। দেন দ্য কলেজ স্টার্টেড, দেন দ্য কলেজ না বলে আমরা ক্লাস বলবো, তাহলে আরও সুন্দর হয়। দেখো এর আগেরটাতে কিন্তু দেন ছিল, বাট এটাতে কিন্তু দেন নাই। সো যদি দেন না থাকে, নো সুনার থাকলে তোমরা কনজাংশন বসাবা দেন, THAN, দেন এটা বসাবা। আচ্ছা, আমাকে তপু বলছে পাস্ট ইনডিফিনিট টেন্স কেন করতে হবে। এই যে নো সুনারের নিয়মটা হচ্ছে আসলে এরকম, যেমন এখানে আসলে নিয়মটা না, বেসিকলি এখানে অর্থটা খেয়াল করো। যখন একটা পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তখন অবশ্যই আরেকটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কারণ পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স তখনই বসবে যখন অতীতকালে দুইটা ঘটনা বা দুইটা কাজ হবে। যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। সো পাস্ট পারফেক্ট টেন্স থাকলে সেখানে অবভিয়াসলি কি চলে আসবে, পাস্ট ইনডেফিনিট টেন্স চলে আসবে। সো যেহেতু নো সুনারের আগে কি আছে, নো সুনারের আগে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে পরে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, এটা একটা ব্যাপার। আরও একটা ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে আমরা জানি যদি প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকে তখন হচ্ছে অন্য যে ক্লজটা থাকে সেটাও পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যেটা হয় সেটাও পাস্ট টেন্স হয়, ঠিক আছে। দেন দ্য ক্লাস স্টার্টেড, ওকে ভেরি গুড। তাহলে দ্য ক্লাস স্টার্টেড, দেন এটা ছিল না, এটা আমরা নিচ থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, দ্য ক্লাস স্টার্টেড, ঠিক আছে। দেন দ্য ক্লাস স্টার্টেড, ভেরি গুড। এই যে তাহলে আমরা আশা করি হচ্ছে এই টপিক থেকে প্রশ্ন আসলে পারবো। আমি আর না দেখাই, বেশি দেখালে হচ্ছে তখন দেখা যাবে তোমাদের অন্য টপিকগুলো হচ্ছে শেষ করা হচ্ছে না। সো এটা মাথায় রাখবা, যদি হচ্ছে নো সুনার হার্ডলি স্কার্সলি থাকে এবং এরপরে হ্যাড থাকে, মানে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তখন তুমি এর পরিবর্তে নো সুনার, মানে এরপরে যখন তুমি অ্যান্সার করবা নো সুনার এটার জন্য দেন বসাবা, তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বসাবা। আর যদি স্কার্সলি এবং হার্ডলি থাকে তখন কনজাংশন ওয়েন বসাবা। যদি দেওয়া থাকে তাহলে বসানোর দরকার নাই, দেওয়া না থাকলে অবশ্যই বসাতে হবে। তারপর পাস্ট সিম্পল টেন্স অ্যান্সার করবা, রাইট? আচ্ছা, সো আমি এই যে আমরা হচ্ছে মোটামুটি দেখলাম, এরপরে আর নাই, এই দুইটাই হচ্ছে আমরা পেলাম এই টপিক থেকে, ঠিক আছে। সো চলো আমরা কী কী শেষ করলাম। আমরা হচ্ছে কমপ্লিট সেন্টেন্সের মধ্যে কন্ডিশনাল সেন্টেন্সটা গত ক্লাসে শেষ করি। আজকে আমরা ইনভার্সন অফ ভার্ব টপিকটার মধ্যে কয়েকটা বিষয় দেখি যেগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, অত ডিটেল হচ্ছে আমরা পড়লাম না, ঠিক আছে। এরপর কারণ এগুলো আমাদের দরকার নাই, যেগুলো পড়ছো সেগুলাই তোমার লাগবে, এর থেকে বেশি দরকার নাই, ঠিক আছে। এরপর দেখো, এরপর হচ্ছে 3 নাম্বার যে টপিকটা আছে আমাদের রিলেটিভ ক্লজ, খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে হচ্ছে প্রশ্ন থাকবেই, এটা একদম শিওর থাকো। রিলেটিভ ক্লজ, ঠিক আছে। সো রিলেটিভ ক্লজ কখন বলবা? রিলেটিভ ক্লজ তখনই হবে যখন হচ্ছে তুমি দেখবা রিলেটিভ প্রোনাউন থাকবে মাঝখানে। যেমন আমি তোমাকে বলি, আমি বললাম যে আই know the man, I know the man who is honest, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিলেটিভ ক্লজ। এই যে দেখো, একটা রিলেটিভ প্রোনাউন বসছে এবং হু এর অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ হচ্ছে দ্য ম্যান, ঠিক আছে। সো দ্য ম্যান যেহেতু ব্যক্তি, এর জন্য এখানে কি বসছে, হু বসছে। এরপর দ্য ম্যানের জন্য এখানে আবার কি বসছে, একটা ভার্ব বসছে। ভার্বটা অবভিয়াসলি হচ্ছে অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে বসবে।
এরপর এক্সটেনশন। তাহলে এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে যে আমি একটা ক্লজ মেক করলাম, এটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? রিলেটিভ ক্লজ। হ্যাঁ, সো রিলেটিভ ক্লজের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা স্ট্রাকচার মাথায় রাখবা। আবারও বলছি, রিলেটিভ ক্লজের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট দুইটা স্ট্রাকচার অবশ্যই মাথায় রাখবা, যেগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে। যেগুলো বারবার আসে, যেমন একটু আগে যেটা বললাম, আমি বললাম যেমন হচ্ছে আই নো দ্য প্লেস। খেয়াল করো, আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, ঠিক আছে, ওয়ার মাই আঙ্কেল লিভস। এটা একটা ক্লজ। হ্যাঁ, আবার এরকম থাকতে পারে, খেয়াল করো, দ্য বয় ড্যাশ a student is my friend। তাহলে এই দুইটা স্ট্রাকচার সব থেকে কমন স্ট্রাকচার। এই দুইটা কোন টপিকের ক্ষেত্রে? এই যে রিলেটিভ ক্লজ টপিকের ক্ষেত্রে এই দুইটা স্ট্রাকচার হচ্ছে সব থেকে কমন স্ট্রাকচার, ঠিক আছে। সো প্রথম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে, খেয়াল করবা, প্রথম যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে যে প্রথমে তোমার সাবজেক্ট বসবে, সাবজেক্ট বসলো, তারপর ভার্ব বসবে, যে ভার্ব বসলো, ঠিক আছে। এরপর এখানে একটা নাউন অথবা প্রোনাউন বসবে, এখানে নাউন অথবা একটা প্রোনাউন বসলো। হ্যাঁ, ওকে, বসছে। বেসিক্যালি হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজই থাকে, প্রোনাউন থাকে না। এখন এই প্রোনাউনের উপর ভিত্তি করে তোমার কি করতে হবে? এখানে একটা রিলেটিভ প্রোনাউন আনতে হবে। রিলেটিভ যখন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো সেন্টেন্সের মাঝখানে ইউজ হয় তখন এগুলোকে আমরা কি বলি? রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন। এরপর আচ্ছা, এটা ওয়ার, ভুলে হচ্ছে আমি মানে ওয়ার হবে, ঠিক আছে। আই নো দ্য প্লেস ওয়ার মাই আঙ্কেল লিভস, ঠিক আছে। এরপর তুমি হচ্ছে বাকি যেটা আছে এটা লিখবা। এটা হচ্ছে একটা স্ট্রাকচার। সব থেকে গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারটা পরীক্ষায় যেটা সব থেকে বেশি আসে সেটা হচ্ছে, তুমি দেখবা প্রথমে এখানে একটা নাউন দেওয়া আছে, ওকে ফাইন, দিল একটা নাউন, দিল, বেশ ভালো কথা। এরপর দেখবা পরবর্তীতে যে শূন্যস্থানের পরে এখানে একটা ভার্ব দেওয়া আছে, এরপর এক্সটেনশন দেওয়া আছে। যদি এ ধরনের স্ট্রাকচার তুমি পরীক্ষায় দেখো কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে, তখন তোমার মাস্ট এখানে একটা রিলেটিভ ক্লজ লিখতে হবে। এখন সেটা কিভাবে তুমি লিখবা? এই নাউন প্রোনাউনের উপর ভিত্তি করে তুমি একটা রিলেটিভ প্রোনাউন আনবা। যেমন সেটা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে তুমি আনবা হু, যদি বস্তু হয় সেক্ষেত্রে তুমি আনবা উইচ অথবা দ্যাট, যদি কোনো জায়গা বোঝায় যেমন এখানে দ্য প্লেস বলছে তাই আমরা কি আনলাম? ওয়ার আনলাম, ঠিক আছে। আর যদি হচ্ছে কোনো তোমার আর কি হতে পারে, এগুলোই। ব্যক্তি হলে হু আনবা, কোনো বস্তু বোঝালে উইচ অথবা দ্যাট আনবা, কোনো জায়গা বোঝালে হচ্ছে ওয়ার আনবা, যদি কোনো সময় বোঝাই সেক্ষেত্রে ওয়েন আনবা, ঠিক আছে। সো নাউন প্রোনাউনের উপর ভিত্তি করে তুমি একটা কি আনবা? এই যে এ ধরনের স্ট্রাকচার থাকলে একটা রিলেটিভ একটা প্রোনাউন তুমি আনবা এখানে। হ্যাঁ, এরপর এই নাউনটার উপর ভিত্তি করে, খেয়াল করো, এই নাউনটার উপর ভিত্তি করে তুমি এরপর একটা কি দিবা? একটা ভার্ব দিবা, এরপর তুমি এক্সটেনশন দিবা। এইভাবে করে ক্লজটা তুমি হচ্ছে কি করবা? খেয়াল করো, এভাবে করে ক্লজটা মেক করবা। কখন মেক করবা? যদি প্রশ্নটা এমন থাকে যে শুরুতে একটা নাউন দেওয়া আছে, এরপর শূন্যস্থান দেওয়া আছে, এরপর হচ্ছে দেখো এখানে ভার্ব দেওয়া আছে পরে। যদি প্রশ্নটা এমন থাকে তখন তুমি এই স্ট্রাকচারটা মেনটেন করবা। আচ্ছা বলো, দ্য বয় ড্যাশ আই স্টুডেন্ট ইজ মাই ফ্রেন্ড। দ্য বয়ের জন্য আমরা রিলেটিভ প্রোনাউন কি আনবো? অবশ্যই হু আনবো। ওকে, হু হ্যাঁ, দ্য বয় হু। হুইচ এবং দ্যাট আনবা হচ্ছে বস্তুর ক্ষেত্রে, আর হু আনবা ব্যক্তির ক্ষেত্রে। তাহলে দ্য বয়ের জন্য আমরা কি আনবো? হু। তাহলে দ্য বয় হু ইজ, দেখো দ্য বয় হু ইজ এ স্টুডেন্ট, জাস্ট সিম্পল। দ্য বয় আনলাম, এরপর একটা দ্য বয়ের জন্য রিলেটিভ প্রোনাউন আনলাম, এরপর একটা ভার্ব আনলাম। অবশ্যই ভার্বটা হচ্ছে নাউন অনুসারে আসবে, সাবজেক্টে যে নাউনটা থাকবে সেটা অনুসারে আসবে। এবং টেন্সটাও তুমি আগেই রাখবা। টেন্সটা হচ্ছে কি রাখবা?
একই রাখবা, তবে এখানে অনেক হিসাব নিকাশ আছে, অত কমপ্লিকেটেড আমি করতে চাচ্ছি না, সিম্পল মানে একটা সিম্পলি তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, বেশি কমপ্লিকেটেড করলে তোমাদের কাছে এটা ঝামেলা মনে হবে। এখানে ইজ আছে প্রেজেন্ট টেন্স, তুমি এটা প্রেজেন্ট টেন্স লিখবা, ঠিক আছে। দ্য বয় হু ইজ আ স্টুডেন্ট, তাহলে তুমি সিম্পল কি করছো, হু ইজ করছো, শেষ। আরেকটা সহজ এক্সাম্পল দেয়, আমি এত কমপ্লিকেটেড না করে আরও সহজ যদি এক্সাম্পল দেয়, একটু খেয়াল করো, ঠিক আছে। দ্য পেন ড্যাশ ওয়াজ এক্সপেন্সিভ, একটা সেন্টেন্স, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এই স্ট্রাকচারটা সব থেকে ইম্পর্ট্যান্ট বলছি আমি বারবার, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স আমি লিখতেছি, খেয়াল করো, আমি বললাম যে দ্য ওল্ড ম্যান ড্যাশ ইজ সিক। দুইটা স্ট্রাকচার আমি এখানে লিখলাম, হ্যাঁ, মানে দুইটা স্ট্রাকচার বলতে দুইটা সেম টাইপের সেন্টেন্স লিখলাম। খেয়াল করো, এগুলোর অ্যান্সারগুলো হচ্ছে আমরা কি করব। প্রথমটার অ্যান্সার দেখো, দ্য প্যান কি ব্যক্তি নাকি বস্তু, বলো। দ্য প্যান অবশ্যই বস্তু, তাহলে এখানে আমরা উইচ অথবা দ্যাট দুইটাই লিখতে পারি, কি লিখতে পারি, উইচ অথবা দ্যাট। তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম, শুরুতে যদি একটা নাউন থাকে, তারপর শূন্যস্থান থাকে, তারপর যদি ভার্ব থাকে, তখন তোমার এখানে একটা রিলেটিভ ক্লজ মেক করতে হবে। নাউন অনুসারে তুমি রিলেটিভ প্রোনাউন আনবা, নাউন এটা যেহেতু বস্তু তাই তুমি উইচ অথবা দ্যাট আনছো। দ্য পেন দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ, না না হয়নি, অ্যান্সার হয়নি, বাপলুর অ্যান্সারটা হয়নি, উইচ আনবো ডেফিনেটলি, ঠিক আছে। দ্য ম্যান উইচ অথবা দ্যাট, হ্যাঁ দ্যাট, এখানে আমি লিখবো কি দেখো, বট ইয়েস্টারডে ওয়াজ এক্সপেন্সিভ। তাহলে দ্য প্যানের জন্য আমি উইচ অথবা দ্যাট আনলাম যেহেতু বস্তু, তারপর একটা ভার্ব আনলাম। এখন আমি তোমাদেরকে একটু আগে বললাম ভার্বটা তুমি একই টেন্সে রাখবা। দেখো এখানে ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্স, তাহলে আমি অ্যান্সারটা কোন টেন্সে করলাম, পাস্ট টেন্স। তাহলে দ্য প্যান উইচ, আচ্ছা সরি, এখানে একটা সাবজেক্ট হবে, এই যে জায়গায় একটা সাবজেক্ট হবে অবশ্যই, ঠিক আছে। দ্য প্যান উইচ অথবা দ্যাট আই বট ইয়েস্টারডে, তাহলে উইচ অথবা দ্যাট বসবে, তারপর সাবজেক্ট বসলো, তারপর ভার্ব বসলো, যেহেতু পাস্ট টেন্স আছে আমি পাস্ট টেন্স অ্যান্সার করলাম, তারপর এক্সটেনশন দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করলাম। এটা দেখো, দ্য ওল্ড ম্যান ইজ সিক, তাহলে আমি বললাম দ্য ওল্ড ম্যান, যেহেতু এটা কি, এটা হচ্ছে কি বলতো, ব্যক্তি, তাহলে রিলেটিভ প্রোনাউন কি আসবে, হু আসবে। যদি রিলেটিভ প্রোনাউন হু আসে তখন তোমার আর নতুন করে সামনে সাবজেক্ট বসাইতে হয় না, এখানে উইচ অথবা দ্যাট আসছে বলে আমরা এখানে সাবজেক্ট বসাইছি। কিন্তু যদি হু আসে তখন তোমার আর কোনো সাবজেক্ট বসানোর দরকার নাই। দ্য ওল্ড ম্যান হু ইজ, এখানে ইজ আসা না, সো তুমি এটা প্রেজেন্ট টেন্স অ্যান্সার করো, হু ইজ মাই গ্র্যান্ডফাদার। তাহলে দ্য ওল্ড ম্যান হু ইজ, তাহলে ইজ কেন বসছে, সাবজেক্ট না বসে, এখানে হুটাই হচ্ছে সাবজেক্টের কাজ করতেছে। বাট যদি হু না বসে উইচ অথবা দ্যাট বসতো, অথবা হোম বসতো, অথবা ওয়েয়ার বসতো, অথবা ওয়েন বসতো, তখন কিন্তু একটা সাবজেক্ট বসতো। বাট হুটা কিন্তু এখানে নিজেই সাবজেক্টের কাজ করতেছে, আর ভার্বটা আসছে হচ্ছে এটা অনুসারে, অ্যান্টিসিডেন্ট অনুসারে। তাহলে দ্য ওল্ড ম্যান হু ইজ মাই গ্র্যান্ডফাদার, অর্থাৎ ওই বৃদ্ধ লোকটি আমার দাদা, ইজ সিক, অসুস্থ। তাহলে স্ট্রাকচারটা ক্লিয়ার, ওকে ফাইন। সো চলো আমরা বোর্ড প্রশ্ন প্র্যাকটিসে যাই সরাসরি। হিউজ কোশ্চেন পাবো এটা থেকে, হ্যাঁ অনেক, এটা থেকে হচ্ছে প্রায় প্রশ্ন আসে। প্রথম যে তিনটা টপিক আছে আমাদের, এই তিনটা টপিক কিন্তু কমপ্লিকেটেড, ঠিক আছে, মানে জটিল। এর পরেরগুলো জাস্ট মানে বাচ্চাদের পড়া, এর পরেরগুলো হচ্ছে মানে খুব একটা কঠিন না, ঠিক আছে। এখানে তো হচ্ছে আমরা এর মধ্যে পাই নাই,
আচ্ছা এটা অ্যান্সার করো তো দেখি। এই যে মীরা হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল ওয়ার, এটা অ্যান্সার করো। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ থেকে আসছে, ঠিক আছে, মানে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হবে। এটা অ্যান্সার করো দেখি, বলো। দেখি এটার অ্যান্সারটা বলো তো মীরা। আচ্ছা এখানে আবার ওই যে নো সুনার থেকে আসছে একটা, ঠিক আছে, এই যে নো সুনার ইনভার্সন অফ ভার্ব থেকে একটা আসছে, ইনভার্সন অফ ভার্ব টপিক থেকে আসছে। শি লেফট হার মোবাইল ফোন। মীরা হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল ওয়ার। আচ্ছা তুমি দুইটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করছো। আচ্ছা একটা হচ্ছে পাস্ট, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, লেখা যায়। তাহলে মীরা হ্যাজ নট বিন অ্যাবল টু রিকল, যে সে হচ্ছে কি আসলে মনে করতে পারছে না, হ্যাঁ কি মনে করতে পারছে না, ওয়ার। ও অ্যান্সার করছে শি লেফট হার মোবাইল ফোন, সে তার মোবাইলটা কোথায় রেখেছিল সেটা সে হচ্ছে মনে রাখতে পারছে না। হ্যাঁ তোমারটা রাইট অ্যান্সার বলা যায়। এর বাকির অ্যান্সার করতে পারবা? যেহেতু ওয়ার বসছে অবশ্যই একটা সাবজেক্ট বসাবা পরে, হু এর ক্ষেত্রে সাবজেক্ট বসানা, বাট বাকি ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট বসাবা। তাহলে কি হবে, ওয়ার। আরও সিম্পল অ্যান্সার করবা, হ্যাঁ তুমি বলতে পারো ওয়ার শি ওয়াজ বর্ন, এটাও লিখতে পারো, একদম সিম্পল অ্যান্সার। সে হচ্ছে কোথায় জন্মগ্রহণ করেছিল সেটা হচ্ছে কি সে মনে রাখতে পারছে না। অথবা ও অ্যান্সার করছে শি লেফট হার মোবাইল ফোন, সে কোথায় তার মোবাইল ফোন রেখেছিল সেটা সে মনে রাখতে পারছে না। সিম্পল, হ্যাঁ ভেরি সিম্পল। এখানে খেয়াল করে, এখানে এই যে এটা, এই যে ওয়ারের আগের অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, বুঝছো? ওয়ারের আগের অংশটা কি, প্রিন্সিপাল ক্লজ। সো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তখন পরের অংশটা তুমি যে কোনো টেন্সে লিখতে পারো অর্থ অনুসারে, নো প্রবলেম। এটাকে আমরা বলি সিকোয়েন্স অফ টেন্স, ঠিক আছে। এটার অ্যান্সার করো তো দেখি। যে নাম্বারটা, নো সুনার হ্যাড শি ক্রসড দ্য মেইন গেট, সে তার মেইন গেট অতিক্রম করতে না করতেই কি হবে? এই যে নো সুনারের পরে হ্যাড আছে, তারপর ভার্বের V3, হ্যাড থাকলে অবশ্যই কি থাকে, ভার্বের V3। তাহলে নো সুনার থাকলে আমরা কনজাংশন বসাবো দেন, তারপর পাস্ট সিম্পল টেন্স অ্যান্সার করবো। তাহলে কি হবে বলো? দেন দ্য গেট ক্লোজড, হ্যাঁ ভেরি গুড, দেন দ্য গেট ক্লোজড। যদিও এটা প্যাসিভ ভয়েসে লিখলে আরও ভালো, হ্যাঁ প্যাসিভ ভয়েসে লিখলে হচ্ছে আরও ভালো। মেউলি যে অ্যান্সারটা করছো দেন দ্য গেট ওয়াজ ক্লোজড লিখলে সব থেকে ভালো, কারণ হচ্ছে গেট তো আর নিজে নিজে হচ্ছে বন্ধ হতে পারে না, হতে পারে বাতাসের কারণে, বাট সব থেকে ভালো হয় যদি ওরকমটা লিখো প্যাসিভ ভয়েস, দেন দ্য গেট ওয়াজ ক্লোজড, ঠিক আছে, তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তারপর আরাফাত অ্যান্সার করছে দেন শি স হার ফাদার, ভেরি গুড। সে হচ্ছে গেট অতিক্রম করতে, আচ্ছা হ্যাঁ সে হচ্ছে গেট অতিক্রম করতে না করতেই সে তার বাবাকে দেখেছিল। আচ্ছা তপুর অ্যান্সারটা ভুল, দেন দ্য রেইন ইজ কাম, ভুল অ্যান্সার, ঠিক আছে, এটা তো পুরাই গ্রামাটিক্যালি ভুল। লিখতে পারো দ্য রেইন স্টার্টেড, সে গেট অতিক্রম করতে না করতেই বৃষ্টি শুরু হয়েছিল, দ্য রেইন স্টার্টেড, এটা লেখা যায়। আচ্ছা সো মূলত আমরা দেখতেছিলাম কোনটা, এটা দেখি আমি পাই কিনা ইদানিং, মানে এই কোশ্চেনগুলোর মধ্যে খুব একটা পাই নাই। এই যে একটা পাইছি হচ্ছে আমরা রিলেটিভ ক্লজ থেকে একটা পেলাম। এই যে দেখো রিলেটিভ ক্লজ থেকে হচ্ছে আমরা একটা পেলাম যে নাম্বার, হ্যাঁ যে নাম্বার হচ্ছে একটা কোশ্চেন আমরা পেলাম। এখানে বলা হচ্ছে ম্যানার্স ডিফাইন আ ম্যান, অর্থাৎ ম্যানার্স বলতে কি, যে ভদ্রতা। ভদ্রতা হচ্ছে একটা মানুষকে আসলে কি মানে ডিফাইন করে। ডিফাইন বলতে আমরা বলতে পারি এটা সংজ্ঞা দেওয়া বা বর্ণনা করা, ঠিক আছে। সো ভদ্রতা হচ্ছে একটা মানুষকে ডিফাইন করে, মানে ব্যাখ্যা করে বা বর্ণনা করা, রাইট? ওকে, বা চিহ্নিত করা। ডিফাইন বলতে আমরা আবার চিহ্নিত করাও বোঝাই, অনেক অর্থ হয়। তাহলে উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পারসন, আমাদের সবসময় হচ্ছে একজন ব্যক্তিকে কি করতে হবে, প্রশংসা করতে হবে। অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, আমাদের সবসময় একজন ব্যক্তিকে প্রশংসা করতে হবে বা ওই ব্যক্তিকে প্রশংসা করতে হবে। তাহলে কি বলা যায় এখানে বলো তো? তাহলে এ পারসন যেহেতু ব্যক্তি, রাইট, তাহলে ব্যক্তির জন্য আমাদের কি আসবে, রিলেটিভ প্রোনাউন আসবে হু। ওকে,
সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, পরেরটা তুমি প্রেজেন্ট টেন্স লিখলে ভালো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি হু। এ পার্সন কি বলো তো? এ পার্সন হচ্ছে সিঙ্গুলার। সো হু এর পরে তুমি যে ভার্বটা আনবা সেটা অবশ্যই কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে হু, খেয়াল করো, হু 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 মেনটেইনস, হু মেনটেইনস হিজ ম্যানার। ঠিক আছে, লিখতে পারো এটা। তাহলে ম্যানার্স ডিফাইন আ ম্যান, ভদ্রতা হচ্ছে একটা মানুষকে বর্ণনা করে। তাহলে উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট আ পারসন, আমাদের সবসময় হচ্ছে একজন ব্যক্তিকে প্রশংসা করতে হবে, বা আমরা সবসময় হচ্ছে ওই ব্যক্তির প্রশংসা করি। হু মেনটেইনস হিজ ম্যানার এভরিওয়্যার, যে হচ্ছে সব জায়গায় তার ভদ্রতা বজায় রাখে। তাহলে খেয়াল করে, এদিকে প্রেজেন্ট টেন্স আছে, আমি পরে দিয়ে প্রেজেন্ট টেন্স অ্যান্সার করলাম। আর যদি হু বসাও তখন হু এর আগে যে নাউন প্রোনাউন থাকবে সেটা অনুসারে তুমি ভার্বটাকে চেঞ্জ করবা। যেহেতু আ পারসন সিঙ্গুলার, আ পারসন যেহেতু সিঙ্গুলার, তাই আমরা কি করলাম? আমরা হচ্ছে পরবর্তীতে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম প্রেজেন্ট সিম্পল টেন্সে। আচ্ছা, তৌসিফ অ্যান্সার করছে, তোমারটা হয়েছে, বাট এখানে মেনটেইনস হবে, যেহেতু আ পারসন সিঙ্গুলার, মেনটেইনস। আচ্ছা, আরাফাত অ্যান্সার করছে হু ইজ গুড ম্যানার্ড, হবে, রাইট অ্যান্সার, সুন্দর। হু মেনটেইনস দিস কোয়ালিটি, হবে, মেনটেইনস হবে ডেফিনেটলি। ঠিক আছে, অলরাইট। সো আশা করি বুঝছো। এই যে এটা বলো, দেখো রিলেটিভ ক্লজ থেকে আরও একটা প্রশ্ন, একদম ইমিডিয়েট প্রশ্ন আমরা দুইটা পেয়ে গেলাম, এতক্ষণ পাচ্ছিলাম না। খেয়াল করো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য, দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দ্য পিপল হু আর অনেস্ট। তাহলে দেখো দ্য পিপল শুরুতে বসছে নাউন প্রোনাউন, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসছে, তারপর এরপর ভার্ব বসছে, এই যে দ্য পিপল অনুসারে ভার্ব বসছে, তারপর হচ্ছে একটা এক্সটেনশন বসছে। তাহলে দ্য পিপল হু আর অনেস্ট, তাহলে যদি এই অংশটা রিলেটিভ ক্লজ অংশটা যদি নাউনের পরে বসে, এরপরে তুমি একটা ভার্ব দিবা। এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তুমি প্রেজেন্ট টেন্স অ্যান্সার করো। আর রেসপেক্টেড বাই অল, আর রেসপেক্টেড বাই অল। পরীক্ষায় এই মাঝখানের অংশটা মিসিং থাকতে পারে অথবা শেষের অংশটা মিসিং থাকতে পারে, এটা বুঝে নিবা। হু ইজ অনেস্ট কেন অ্যান্সার করবা? অলরেডি হু ইজ অনেস্ট এখানে দিয়ে দিচ্ছে। দ্য পিপল হু আর অনেস্ট, পিপলের জন্য আর আসবে, দ্য পিপল হু আর অনেস্ট, ওই সকল ব্যক্তি যারা হচ্ছে সৎ। আর রেসপেক্টেড বাই অল, তাহলে যদি এই যে এটা রিলেটিভ ক্লজ অংশটা যদি দিয়ে দেয়, এটা অনুসারে তুমি কি করবা? একটা ভার্ব আনবা আর টেন্সটা মেনটেইন করবা। এখানে যে টেন্স, পরেরটা তুমি ওরকম টেন্সে অ্যান্সার করবা। ঠিক আছে, এরপর ব্র্যাকেটে লিখে দিবা অলওয়েজ সাকসিড ইন দ্য লং রান। ভেরি গুড, নাইস অ্যান্সার। ওকে, সো আমরা তাহলে হচ্ছে রিলেটিভ ক্লজ টপিকটা পারবো তো? এটা আরও ক্লিয়ার হবে, যদিও সময় কম তোমাদের, সেই কারণে হচ্ছে আমি বেশি প্র্যাকটিস করাচ্ছি না। আমার কোর্সের, আমার ইংলিশ কোর্স 25 ব্যাচের জন্য ইংলিশ কোর্স হচ্ছে আগামী মাসে শুরু হবে। আমার কোর্সের একটা বলতে পারো যে বৈশিষ্ট্য বলতে পারো, একটা ফিচার বলতে পারো, সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করাই। ঠিক আছে, ভেরি গুড, রাফি অ্যান্সার করছে, মারহাবা। ওকে, সো আমরা ইতোমধ্যে কয়টা টপিক শেষ করলাম? সব থেকে কঠিন টপিকগুলো আমরা প্রথমে শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা যে টপিকগুলো পড়বো এগুলো বাচ্চাদের টপিক, এগুলো সবাই পারে। কন্ডিশনাল সেন্টেন্স, ইনভার্সন অফ ভার্ব। ইনভার্সন অফ ভার্বের ক্ষেত্রে ডিটেল বলি নাই, জাস্ট আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে নো সুনার। নো সুনার হচ্ছে অ্যাজ সুন এর বিপরীত আর কি। ঠিক আছে, নো সুনার, এরপর হচ্ছে হার্ডলি, খেয়াল করো, হার্ডলি, এরপর স্কার্সলি, রাইট, স্কার্সলি, এগুলো থাকলে এরপর হচ্ছে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে অবশ্যই। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকে, এরপর অক্সিলারি ভার্ব অনুসারে, খেয়াল করো, অক্সিলারি ভার্ব থাকবে এবং অক্সিলারি ভার্ব অনুসারে মেইন ভার্বটা চেঞ্জ হবে। মেইন, এরপর হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে মেইন ভার্ব, হ্যাঁ মেইন ভার্ব থাকবে, তারপর হচ্ছে তোমার এক্সটেনশন, মানে আমরা বলতে পারি এডিশন। হ্যাঁ, তবে এডিশন বলবো ঠিক আছে, বাট এখানে একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে নো সুনার থাকলে দেন বসে, হার্ডলি এবং স্কার্সলি থাকলে কনজাংশন আকারে হচ্ছে ওয়েন বসে, এই জিনিসটা খেয়াল রাখবো। সো এখন আমরা রিলেটিভ ক্লজ শেষ করলাম। দুইটা স্ট্রাকচার পাওয়া যায়, একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে নাউনের পরেই হচ্ছে শূন্যস্থান থাকবে, নাউনের পরেই হচ্ছে শূন্যস্থান থাকবে, তখন তুমি নাউন অনুসারে হচ্ছে একটা ক্লজ মেক করবা, নাউনের পরে শূন্যস্থান, তারপর ভার্ব থাকে, এটা একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে একটা ক্লজ দিল, তারপর মনে করো বললো আই নো দ্য পারসন, তারপর হচ্ছে একটা
শূন্যস্থান দিল, মনে করো বললো আই নো দ্য পারসন, হ্যাঁ আই নো দ্য পারসন, তারপর হচ্ছে মনে করো তোমাকে একটা শূন্যস্থান দিল। সো এই দুইটা স্ট্রাকচার হচ্ছে আমরা পাই, ঠিক আছে। এই স্ট্রাকচার সব থেকে একটু হার্ড মনে হয় অনেকের কাছে, মনে রাখবা। ওকে, সো এখন দেখো অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করি। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ে হচ্ছে কথা বলবো, একদম সহজ। অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো একদম সহজ, যদিও রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে এগুলো বেশি আসে এবং কনভার্টিং সেন্টেন্স হচ্ছে মোটামুটি আসে, ঠিক আছে। সো খেয়াল করো, অ্যাজ ইফ অ্যাজ দো এর স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আমরা একটু মনে রাখবো অ্যাজ ইফ এবং অ্যাজ দো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো, হ্যাঁ অ্যাজ ইফ এবং অ্যাজ দো হচ্ছে কি স্যার বলো তো, সাবঅর্ডিনেট কনজাংশন। কি বলো তো, সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। এবং এদের অর্থ অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থ কি বলো তো, যেন, ঠিক আছে। সো স্ট্রাকচারটা কেমন, রুলস পারলেও কেমনে কি লিখবো কিছুই বুঝি না। আচ্ছা, এটা এই যে তুমি রুলস পারলেও যে বাকিগুলা পারো না, অলওয়েজ এর আগে আর বসে। রাফি, তোমার প্রশ্নটা হচ্ছে আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা দেখো, রুলস পারলেও তুমি পারো না, এর প্রধান কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস কম করছো, ঠিক আছে। একটা বিষয় হচ্ছে রুলস পারা, আর একটা বিষয় হচ্ছে সেন্টেন্স মেক করা। সেন্টেন্স যখন তুমি মেক করবা তখন তোমার গ্রামাটিক্যাল অনেকগুলো ব্যাপার কিন্তু একসাথে মাথায় রাখতে হবে। সো যখন তুমি হিউজ প্র্যাকটিস করবা তখন দেখবা অটোমেটিক্যালি তোমার ভোকেব ডেভেলপ হচ্ছে, ভোকাবুলারি স্ট্রং হচ্ছে, এরপর সেন্টেন্স মেক করার যে অ্যাবিলিটি সেটা অনেকখানি বৃদ্ধি পাবে। সে কারণে প্রথম কাজ হচ্ছে তুমি রুলস জানলে হবে না, এর সাথে হিউজ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস দেখো করো তুমি। আমাকে এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি সর্বোচ্চ কয়টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করছো, তুমি বলবা যে স্যার প্রপারলি হচ্ছে বলা যায় একদমই করে নাই। সো তুমি প্র্যাকটিস না করলে পারবা কেমনে? প্রথমে তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি প্র্যাকটিস করলে রুলস না পড়লেও পারবা। যেমন আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি, হ্যাঁ আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা মূলত, খেয়াল করো, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যারা মূলত হচ্ছে রুলসে খুব একটা ফোকাস করে না, বাট হচ্ছে তারা প্র্যাকটিস করার কারণে অটোমেটিক্যালি সেন্টেন্স মেক করতে পারে। সো সেন্টেন্স মেক করার জন্য তোমার হিউজ প্র্যাকটিস করতে হবে। তুমি কষ্ট করে, আমি আরেকটা কথা বলি ক্লাসে, সেটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা ক্লাসে কথা বলি ইংলিশ টপিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার বলো, ইংলিশ সেকেন্ড পেপার বলো। এটা হচ্ছে কোনো ম্যাথমেটিক্যাল বিষয় না যে তুমি একটা টার্ম শিখলা ওটা অনুসারে হচ্ছে অনেকগুলো সলভ করতে পারবা, এরকমটা না ব্যাপারটা। ইংলিশের ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্র্যাকটিস করা। এখন প্র্যাকটিস করতে গিয়ে তুমি ডিপ্রেশনে চলে যাও। এর প্রধান কারণ কি? এর প্রধান কারণ হচ্ছে যে তুমি যখন পারো না অটোমেটিক্যালি তুমি হচ্ছে আর করতে চাও না। সো যখন তুমি পারবা না, যেটাই তুমি অ্যান্সার করতে পারবা না, তুমি যেটা করবা দেখে দেখে অ্যান্সার করবা। আমি বলি তুমি যদি না পারো দেখে দেখে অ্যান্সার করো, দেখবা একটা সময় গিয়ে অটোমেটিক্যালি তুমি পারবা। যখন তুমি একটা সেন্টেন্স দেখে অ্যান্সার করবা, বুঝে অ্যান্সার করবা, দেখে দেখে সেন্টেন্সের প্যাটার্ন দেখবা, তখন অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা সেন্টেন্স মেক করার যেই ব্যাপারগুলো এগুলো অটোমেটিক্যালি চলে আসবে। সো দেখে দেখে কয়েকটা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো, দেখবা অটোমেটিক্যালি বাকিগুলো পারবা। ওকে, সো চলো আচ্ছা ওকে, সো খেয়াল করো, আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে অর্থ কি জানি? অর্থ হচ্ছে যেন। সো রুলসটা কেমন একটু পড়ে নেই, তারপরও খেয়াল করো অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে রুলসটা কেমন একটু আমরা তারপরও পড়ে নেই, কেমন একটু হালকা করে জেনে নিই। ভাইয়া এইচএসসি 24-এর বোর্ড এক্সামের আগে কি শেষ করাবেন কি অল টপিক প্লিজ? হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ আমি হচ্ছে চেষ্টা করব, হ্যাঁ আই ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের হচ্ছে মোটামুটি সিলেবাসটা কমপ্লিট করানোর জন্য, ঠিক আছে। ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। সো এখন সেকেন্ডের ক্লাস হচ্ছে, সামনে ফার্স্টের ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, সো একটু খেয়াল করবা, আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলোর অর্থ কি বললাম? এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে। কনজাংশন দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। অর্থ কি বললাম? অর্থ হচ্ছে যেন, হ্যাঁ। সো একটু মাথায় রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে মনে রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে চিনবা? যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রথম বিষয়।
অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকবে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে তুমি চিনবা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স তুমি কিভাবে চিনবা? দেখো, হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, কারণ হ্যাভ হ্যাজ হেডের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই বসবে। তাহলে যদি অ্যাজ ইফ অ্যাজ দো, যাদের অর্থ হচ্ছে যেন, তাদের পূর্বে যদি আমরা কোনো সেন্টেন্স দেখি, কোনো ক্লজ দেখি যেখানে ভার্বের প্রেজেন্ট আছে অথবা হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, তাহলে সব সময় আমরা পরে, খেয়াল করো, সবসময় আমরা পরে পাস্ট সিম্পল টেন্স অ্যান্সার করব। পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ যেখানে ভার্বের V2 হবে। হ্যাঁ, ওকে, খেয়াল করো। তাহলে এখন হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা উদাহরণ যদি আমরা বলি, যেমন আমি বললাম, খেয়াল করো, আমি বললাম হি হ্যাজ বিহেভড, খেয়াল করো, হি হ্যাজ বিহেভড। তাহলে এখানে হ্যাজ আছে, দেখো এখানে হ্যাজ আছে, এরপর এখানে ভার্বের V3 আছে। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি আমরা কখনো হ্যাভ হ্যাজ, হ্যাঁ, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি আমরা কখনো যদি হ্যাভ অথবা হ্যাজ এরপর ভার্বের V3 দেখি, তাহলে পরে অ্যান্সার করবো পাস্ট ইনডেফিনিট টেন্স নিঃসন্দেহে, ঠিক আছে। তাহলে সে আচরণ করেছে অ্যাজ ইফ, যেন আমরা বলতে পারি যে, কি বলতে পারি, হি নিউ এভরিথিং, সে যেন সব কিছুই জানে। জাস্ট কথার কথা একটা আমি র্যান্ডম অ্যান্সার করলাম আর কি, তুমি অন্যান্য অ্যান্সারও করতে পারো অ্যাজ ইউ উইশ। তাহলে প্রথম নিয়মটা আশা করি ক্লিয়ার। এখানে যদি হি হ্যাজ বিহেভড না থেকে হি বিহেভস থাকতো, তখনও তুমি পরে দিয়ে একই অ্যান্সার করতা। তাহলে ভার্বের প্রেজেন্ট থাকুক, হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের V3 থাকুক, সবসময় পরে তুমি পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্সার করবা। অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বের জন্য খুবই তোমার কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অলরাইট, এরপর দেখো অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী যে নিয়মটা আমরা দেখব, ভুলে হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো নিয়ম দেখে হচ্ছে আমরা সরাসরি অ্যান্সারে চলে যাব, খেয়াল করো। এরপর অ্যাজ ইফ অ্যাজ দো এর পরবর্তী যে নিয়মটা আমরা দেখব সেটা হচ্ছে, খেয়াল করো, যদি আমরা দেখি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো এর পূর্বে যদি কখনো আমরা দেখি যে পাস্ট সিম্পল টেন্স আছে, কোন টেন্স? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল কিভাবে চিনবা? যেখানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, যেখানে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তাহলে পরে দিয়ে হচ্ছে আমরা কি অ্যান্সার করব? পরে দিয়ে হচ্ছে আমরা অ্যান্সার করব পাস্ট পারফেক্ট। কি অ্যান্সার করব? পাস্ট পারফেক্ট, মানে যেখানে হ্যাড প্লাস V3 বসাবো। আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দিতে হবে তোমাদেরকে, একটু সময় দিবা। আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করব। তাহলে আমরা এখানে একটা উদাহরণ নিতে পারি। উদাহরণটা হচ্ছে, যেমন আমরা বলতে পারি যে হি, খেয়াল করে, এটা বোর্ড প্রশ্ন আসছে, হি স্পোক বা হি টকড, হি স্পোক, অথবা আমরা বলতে পারি হি টকড, ঠিক আছে, হি টকড। সে হচ্ছে কথা বলেছিল, সে কথা বলেছিল অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনোটাই থাকতে পারে। তাহলে সে কথা বলেছিল অ্যাজ ইফ, যেন। আমরা দেখতে পাচ্ছি কি আছে? আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে ভার্বের V2 আছে অথবা ভার্বের V2 আছে। তাহলে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে ভার্বের পাস্ট থাকে, পরে আমরা কি অ্যান্সার করব? আমরা হ্যাড প্লাস V3 অ্যান্সার করব। তাহলে অ্যান্সারটা কি হবে? আমরা অ্যান্সার করতে পারি, সে কথা বলেছিল অ্যাজ ইফ, বলতে পারি হি হ্যাড নোন এভরিথিং। হ্যাঁ, হি হ্যাড বিন অ্যান MBBS, ভেরি গুড, হ্যাঁ লিখা যায়। আচ্ছা, এখানে একটা বিষয় মাথা রাখবা, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, যদি কখনো, আবারও বলতেছি, যদি কখনো তুমি অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে, বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেয়, একটু দেখো, সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই বিষয়টা একটু ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। এই যে দেখো, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, মনে করো প্রেজেন্ট টেন্স আছে আর কি, কোনো একটা প্রেজেন্ট টেন্স, সেটা হচ্ছে যেটাই হোক না কেন প্রেজেন্ট টেন্স আছে, পরে দিয়ে তো তুমি পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যান্সার করবা, অসুবিধা নাই। বাট যদি কখনো তুমি অক্সিলারি ভার্ব বসাও, তখন তোমার মাস্ট ওয়্যার বসাইতে হবে। কি বসাইতে হবে? ওয়্যার, এই যে ওয়্যার। যদি অক্সিলারি ভার্ব বসাও, আর তুমি সাবজেক্ট যেটাই হোক, তুমি কি বসাবা? ওয়্যার বসাবা, অথবা ভার্বের V2 বসাবা, ঠিক আছে। যেমন হচ্ছে হি টকড অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন। হি ওয়্যার আ ডক্টর, সে যেন হচ্ছে কি একজন ডাক্তার।
তাহলে কি বললাম? আচ্ছা সরি, হি টকড হবে না, হি টক্স প্রেজেন্ট টেন্স হবে। হ্যাঁ, হি টক্স অ্যাজ ইফ, খেয়াল করো অ্যাজ ইফ, তাহলে সে কথা বলে অ্যাজ ইফ যেন, তাহলে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট থাকলে পরে পাস্ট হবে, তাহলে কি হবে? হি, যদি আমরা অক্সিলারি ভার্ব বসাই তাহলে ওয়্যার বসবে যে কোনো সাবজেক্টের জন্য। হি ওয়্যার আ ডক্টর। বেসিকলি এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে সে কিন্তু সত্যিকার অর্থে ডাক্তার না। সো আনরিয়েল বিষয়ের ক্ষেত্রে, আনরিয়েল কোনো ফ্যাক্টের ক্ষেত্রে, আনরিয়েল কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে যে কোনো সাবজেক্টের জন্য কি বসাই? ওয়্যার বসাই। ঠিক আছে? সো লেটস সি, কয়েকটা প্রশ্ন আমরা দেখি পাই কিনা, দ্রুত হচ্ছে করে ফেলি, যদি পাই তোমরা একটু দেখবা পাওয়া যায় কিনা। এখানে তো নাই না, এই যে একটা পেলাম, একটা কোশ্চেন হচ্ছে আমরা পেলাম, এটা হচ্ছে কোন বোর্ড আসছে? রাজশাহী বোর্ড 23 আসছে, খেয়াল করো রাজশাহী বোর্ড 23 এটা আসছে। প্রশ্নটা হচ্ছে কি, প্রশ্নটা করা হয়েছে এই যে কোথায়, এই যে এখানে ই নাম্বার, খেয়াল করো। শি স্পোক অ্যাজ ইফ ড্যাশ শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক। একটা বিষয় মাথায় রাখবা, তুমি যখন কমপ্লিট সেন্টেন্স অ্যান্সার করবা, ইংলিশের যে কোনো কিছু অ্যান্সার করবা, তোমার মাথায় রাখতে হবে পুরো সেন্টেন্সটা পড়ে ফেলবা। অন্যান্য টপিকের ক্ষেত্রে প্রেপোজিশন, রাইট ফর্ম ভার্ব, তুমি একবার প্যাসেজটা হচ্ছে একবার পড়ে ফেলবা, তখন তোমার জন্য অ্যান্সার করাটা অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? সো কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে ডেফিনেটলি তুমি কি করবা? পুরোটা একবার পড়ে ফেলবা। তাহলে শি স্পোক, সে কথা বলেছিল, অ্যাজ ইফ যেন ড্যাশ শি ওয়াজ অ্যাকচুয়ালি আ কোয়াক। তাহলে দেখো কোয়াক মানে কি? কোয়াক মানে হচ্ছে হাতুড়ে ডাক্তার, মানে সে প্রকৃতপক্ষে ডাক্তার না, হাতুড়ে ডাক্তার। ভেরি গুড, তো পড়িয়ে অ্যান্সার করছে। হ্যাঁ, হাতুড়ে ডাক্তার আর কি, মানে ফার্মেসিতে কিছু ডাক্তার থাকে না, ডাক্তারের উপর ডাক্তার, মানে ওরা আসলে হচ্ছে পড়াশোনা কিছু করে নাই, বাট এমন কথা বলে যেন মনে হবে হচ্ছে সে একজন, মানে ও একজন এমবিবিএস বা হচ্ছে বড় একজন ডাক্তার। ঠিক আছে? হাতুড়ে ডাক্তার, রাইট। আচ্ছা, তাহলে শি স্পোক অ্যাজ ইফ, সে কথা বলেছিল যেন, তাহলে এখানে কি আছে? ভার্বের V2। তাহলে ভার্বের V2 থাকলে অ্যাজ ইফের পরে আমরা কি বসাবো? পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর। শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর, রাইট? লিখা যায় না? আচ্ছা, হি হ্যাড বিন, আচ্ছা শি ওয়্যার অ্যান্সার করিও না, কারণ হচ্ছে এখানে আমরা দেখো অ্যাজ ইফের পূর্বে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স দেখতে পাস্ট ইনডেফিনিট টেন্স দেখতে পাচ্ছি। এই যে অ্যাজ ইফের পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরে কি হবে? পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে শি হ্যাড বিন অ্যান এক্সপার্ট ডক্টর অথবা শি হ্যাড বিন আ ডক্টর, সিম্পল, শি হ্যাড বিন আ ডক্টর। ঠিক আছে? ওকে, এটা পারবা, এটা নিয়ে হচ্ছে আর বেশি কথা না বলি, এরপরের টপিকে যাই, এটা তোমরা প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? অ্যাজ অথবা সিন্স। ঠিক আছে? এরপরে অ্যাজ অথবা সিন্স, এটা থেকেও প্রচুর প্রশ্ন আসে। অ্যাজ অথবা সিন্স একটু দেখো। সো অ্যাজ অথবা সিন্স যখন সেন্টেন্সের মাঝখানে ইউজ হয় তখন অর্থ হয় অনেক রকম। সিন্স থাকলে হচ্ছে আমরা অর্থ নিই যখন, অ্যাজ থাকলে হচ্ছে আমরা মতো, এরকম অর্থ নিই। ঠিক আছে? যখন সেন্টেন্সের সামনে অ্যাজ অথবা সিন্স থাকবে, খেয়াল রাখবা, কোনো একটা সেন্টেন্সের শুরুতে যখন অ্যাজ অথবা সিন্স থাকবে, এই যে অ্যাজ অথবা সিন্স যখন সেন্টেন্সের সামনে থাকবে, ওয়্যার কখন হবে? এই যে ওয়্যার হবে কখন? যখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকবে, পরে যখন তুমি হচ্ছে অ্যান্সারটা করবা, তখন যদি কোনো কারণে তুমি অক্সিলারি ভার্ব আনো, অক্সিলারি ভার্ব দিয়ে অ্যান্সার করতে চাও, তখন তুমি সবগুলা সাবজেক্টের জন্য, যে কোনো সাবজেক্টের জন্য ওয়্যার বসাবা। যেমন বললাম কি, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি ওয়্যার আ ডক্টর। তাহলে হি টক্স প্রেজেন্ট টেন্স, অ্যাজ ইফের পরে আমি একটা অক্সিলারি ভার্ব দিয়ে অ্যান্সার করতে চাচ্ছি, তখন আমি কি বললাম? এই যে হি এর জন্য ওয়্যার আনলাম, যে কোনো কিছুর জন্য ওয়্যার আনবা, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করো, সিন্স অথবা অ্যাজ যদি সেন্টেন্সের শুরুতে বসে, আবারও বলছি, যদি সেন্টেন্সের শুরুতে বসে তখন অর্থ হবে যেহেতু, তখন অর্থ হবে কি? যেহেতু। তাহলে সিন্স অথবা অ্যাজ যদি সেন্টেন্সের শুরুতে বসে,
সিন্স অথবা অ্যাজ এই কনজাংশনগুলো যদি সেন্টেন্সের একদম শুরুতে বসে তখন অর্থ হবে কি যেহেতু, তখন অর্থ হবে কি, অর্থ হবে যেহেতু, ঠিক আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে যে দুইটা ক্লজ থাকবে সিন্স এবং অ্যাসের সাথে যেই সেন্টেন্সটা থাকবে এবং পরবর্তীতে তুমি যে সেন্টেন্সটা অ্যান্সার করবা, এক্ষেত্রে একটা তুমি বিষয় বজায় রাখবা, একটা বিষয় তুমি মাথায় রাখবে, সেটা হচ্ছে সমজাতীয় টেন্স হবে। কী হবে বলো তো? সমজাতীয় টেন্স হবে। সমজাতীয় টেন্স মানে বুঝছো? মানে একই ধরনের টেন্স তুমি ইউজ করবা। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বললাম, প্রথম কথা হচ্ছে অ্যাজ সিন্স সেন্টেন্সের সামনে যখন ইউজ করব তখন অর্থ হবে অর্থ হবে যেহেতু। যখন অ্যাজ অথবা সিন্স সেন্টেন্সের সামনে বসবে অর্থ হবে যেহেতু। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সমজাতীয় টেন্সে অ্যান্সার করব, প্রশ্নে যে টেন্স দিবে আমরা ওই টেন্সে অ্যান্সার করার চেষ্টা করব। যেমন আমি বললাম সিন্স, খেয়াল করো, সিন্স it was raining heavily, খেয়াল করো। এরপর বাকিটা আমাদেরকে হচ্ছে অ্যান্সার করতে বলছে। সিন্সের সাথে কোন টেন্স আছে? পাস্ট টেন্স। পাস্টের মধ্যে কোন টেন্স? পাস্টের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সো অ্যাজ অথবা সিন্সের সাথে যদি পাস্ট টেন্স থাকে পরবর্তীতে তুমি পাস্ট টেন্সে অ্যান্সার করবা, সেটা হতে পারে পাস্ট টেন্সের যে কোনো টেন্স, পাস্টের মধ্যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এনিথিং, ঠিক আছে। তুমি পাস্টের মধ্যে রাখলেই হচ্ছে। সো সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, পাস্ট টেন্স। সো পরে দিয়ে তুমি পাস্টের যে কোনো একটা টেন্স অ্যান্সার করতে পারো। একইভাবে অ্যাজ অথবা সিন্সের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তীতে তুমি প্রেজেন্টের যে কোনো টেন্স অ্যান্সার করতে পারো, তোমার ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, এটা বোর্ড প্রশ্ন, ঠিক আছে। সো আমি অ্যান্সার করতে পারি আই কুড নট গো আউট, আমি বাইরে যেতে পারিনি। উই ডিড নট গো আউট, ভেরি গুড, তৌসিফ অ্যান্সার করছে, ফাইন। হ্যাঁ, উই ডিড নট গো আউট, সুন্দর অ্যান্সার, ঠিক আছে। এখন একটা ব্যাপার মনে রাখবা, অ্যাজ অথবা সিন্সের ক্ষেত্রে সামনে হলে, সেন্টেন্সের সামনে হলে অর্থ হবে যেহেতু, সমজাতীয় টেন্স হবে, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। বাট একটা ছোট্ট বিষয় মাথায় রাখবা, যদি সিন্স কখনো যদি সেন্টেন্সের মাঝখানে বসে, মানে দুইটা ক্লজের মাঝখানে, এখানে একটা ক্লজ বসছে, ক্লজ বলতে কি সেন্টেন্স আর কি, এখানে একটা সেন্টেন্স বসছে, এখানে একটা মনে করো ক্লজ বসছে, ঠিক আছে। সো যদি কখনো সিন্স, খেয়াল করবা, এই যে তুমি ফুল অ্যান্সার করছো আই কান্ট সি রোড, এটা হবে না, পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। মানে হবে না বলতে লিখা যায় প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকতে পারে, এটা অ্যান্সার হবে আই কান্ট সি রোড, আমি হচ্ছে রাস্তা দেখতে পাই না। হ্যাঁ, আই কান্ট সি দ্য রোড, আমি রাস্তা দেখতে পাই না, হবে। কারণ অ্যাস অথবা সিন্সের সাথে যুক্ত যেটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তুমি যেটা অ্যান্সার করছো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। না, দুইটাই অ্যান্সার করা যাবে। আমি একই টেন্সে কেন বললাম? সমজাতীয় টেন্সে অ্যান্সার করলে তোমাদের ভুল হওয়ার পসিবিলিটি কম, কিন্তু তুমি যেটা অ্যান্সার করছো আই কান্ট সি দ্য রোড, এটাও কিন্তু হবে। কারণটা একটু ব্যাখ্যা করি। যদি আমি এখানে, এই যে এখানে একটু দেখো, এটা একটু ব্যাখ্যা করি। যদি আমি এখানে লিখতাম আই কান্ট, মনে করো আই কান্ট গো আউট, আমি বাইরে যেতে পারিনি, প্রেজেন্ট টেন্স অ্যান্সার করলাম। হ্যাঁ, আই কান্ট গো আউট, এটাও কিন্তু রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার। কারণ এখানে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর অন্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তখন সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে অ্যান্সার করা যায়। আর যখন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে থাকবে, যেমন আই কুড নট গো আউট, তখন সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্সে হবে। সো এই কারণে একই টেন্স বজায় রাখলে, একই টেন্সে অ্যান্সার করলে ভুল হবে না। তোমার তো এত ইকুয়েশন মাথায় থাকবে না, রাইট? সেই জন্য একই টেন্স অ্যান্সার করাটাই ভালো, ঠিক আছে। অলরাইট, সো সিন্সের ক্ষেত্রে যে ব্যাপারটা বললাম, এই যে সিন্স যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলগুলোকে ফলো করবে। কি বললাম? সিন্স যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তখন অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলগুলোকে কি করবে? ফলো করবে। তাহলে আবার একটু বলছি, দেখো, সিন্স যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, সিন্স যদি সেন্টেন্সের মাঝখানে বসে, সিন্স যদি সেন্টেন্সের মাঝখানে বসে অ্যাজ ইফ অ্যাজ দ্য রুলগুলোকে ফলো করবে। যদি এদিকে প্রেজেন্ট টেন্স থাকে,
যদি এদিকে প্রেজেন্ট টেন্স থাকে পরে হবে হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল টেন্স। আর যদি এদিকে পাস্ট টেন্স থাকে মানে পাস্ট সিম্পল টেন্স থাকে বা পাস্ট টেন্স থাকে এক কথায় পাস্ট টেন্স থাকলে সিন্সের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, মাথায় রাখবা। তাহলে কার মতো রুলগুলো কার মতো বলো তো? পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, পারফেক্ট টেন্স রুলগুলো কার মতো বলো তো? রুলগুলো হচ্ছে এই যে অ্যাজ অথবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর যে রুল আছে এদের মতো, ঠিক আছে। যেমন একটা সহজ উদাহরণ দিই, আমি বলতে পারি যে ইট ইজ লং, এগুলাই আসবে পরীক্ষায়, এটা ছাড়া আর কিছু আসবে না, ঠিক আছে। ইট ইজ লং এটা অনেক আগে, সিন্স, খেয়াল করো সিন্স। তাহলে সিন্সের আগে কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। পরে কি অ্যান্সার করবা? সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে পাস্ট টেন্স। তাহলে আমি বলতে পারি আই স হিম, আমি তাকে দেখেছিলাম। ইট ইজ লং সিন্স আই স হিম, এটা অনেক আগে আমি তাকে দেখেছিলাম, ঠিক আছে। আমি বলতে পারি যদি পাস্ট বলি ইট ওয়াজ মেনি ইয়ার্স, খেয়াল করো ইট ওয়াজ মেনি ইয়ার্স, ঠিক আছে, সিন্স। তাহলে ইট ওয়াজ মেনি ইয়ার্স, সিন্সের আগে কি আছে? পাস্ট টেন্স, পাস্ট টেন্স যে ওয়াজ। তাহলে পরে পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্সার করবা। তাহলে বলতে পারো আই হ্যাড মেড হিম, আমি তার সাথে দেখা করেছিলাম, ভেরি গুড, ভেরি সিম্পল, ঠিক আছে। ওকে, সো চলো আমরা কি কি পড়লাম। আমরা হচ্ছে অ্যাজ সিন্স পড়লাম এবং সিন্স মাঝখানে থাকলে কিভাবে অ্যান্সার করব সেটাও হচ্ছে আমরা পড়লাম, ঠিক আছে। সো লেটস সে কয়েকটা উদাহরণ দেখি, এরপর আমরা আজকে আর এনার্জি নাই, আজকে অনেকগুলো ক্লাস নিয়ে ফেলছি আমি। আচ্ছা, 25 ব্যাচের কেউ থাকলে যদি আইসিডি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য কিন্তু আগামীকাল থেকে সম্পূর্ণ নতুন একটি অনলাইন ব্যাচ স্টার্ট হবে। যাদের আইসিডিতে হচ্ছে প্রবলেম আছে বা তোমাদের যাদের ফ্রেন্ডদের প্রবলেম আছে তোমরা একটু জানাই দিবা। আইসিডি ব্যাচ হচ্ছে এখন যেন অ্যাডমিশন নিয়ে ফেলে, ঠিক আছে, একদম নতুন একটা ব্যাচ স্টার্ট হচ্ছে। সো লেটস সি এখানে হচ্ছে কোনো পাইকেন আমরা দেখি। আচ্ছা, ওই যে রিলেটিভ ক্লজ বলছিলাম না, রিলেটিভ ক্লজ টপিক, এখান থেকে হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, দেখো হি টক্স টু মাচ ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে যখন তার কাজগুলা করে, হ্যাঁ, তখন সে অনেক কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওই লোকজনকে হচ্ছে পছন্দ করি না। হু রিলেটিভ ক্লজ থেকে আসছে, তাহলে আমরা বলতে পারি হু আর টকেটিভ, ঠিক আছে। পিপলের জন্য হু থাকলে এর আগের অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ যে নাউন অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে সেটা অনুসারে হচ্ছে তুমি ভার্ব আনবা, ঠিক আছে। ওকে, লেটস সি, একটু আস্তে আস্তে যাই তাহলে। এই যে একটা প্রশ্ন আমরা পেলাম এখানে, আচ্ছা এটা না, আস্তে আস্তে যাই, এইখানে আমরা দেখি যেগুলো পড়লাম সেগুলো পাই কিনা। এই যে একটা প্রশ্ন আমরা পেলাম, খেয়াল করো, এটা হচ্ছে কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ডে আসছে, রাইট, কুমিল্লা বোর্ডে আসছে এটা। হ্যাঁ, একটু দেখো কুমিল্লা বোর্ডে এটা আসছে, কুমিল্লা বোর্ড, এটা আসবে, এটা শিওর থাকো। এই প্রশ্নটা হচ্ছে একদম সিম্পল একটা প্রশ্ন, এটা সব সময় আসে। আমি এখানে যেগুলো তোমাদেরকে লিখে দিছি বুঝছো, এগুলো কিন্তু একদম সিম্পল কোশ্চেন, মানে সিম্পল রুল যেগুলো আসবেই, এগুলা একদম তুমি শিওর থাকতে পারো এগুলো 1000% এই রুলগুলো আসবে, এগুলোর বাইরে আর কোনো কিছু আসবে না, ঠিক আছে। সো খেয়াল করো এফ নাম্বারটা, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নামটা মনে করতে পারি না। ইট ইজ লং, এটা অনেক আগে, সিন্স। তাহলে সিন্সের পূর্বে যদি হচ্ছে আমরা ইজ দেখি মানে প্রেজেন্ট টেন্স দেখি, তাহলে পরে কি অ্যান্সার করবো? পাস্ট সিম্পল টেন্স। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আই স হিম, হ্যাঁ, আই স হিম, আমি তাকে দেখেছিলাম, হ্যাঁ, অথবা আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আই টকড উইথ হিম, আমি তার সাথে কথা বলেছিলাম। হ্যাঁ, ইউ ক্যান অ্যান্সার। স্যার আইসিটি ক্লাসের মতো কিছু কোশ্চেন আস্ক করেন। আচ্ছা করবো, সমস্যা নেই করবো, আগে ক্লাসটা শেষ করে ফেলি, তারপর হচ্ছে তোমাদের থেকে আমি অ্যান্সার করবো, ঠিক আছে। কোশ্চেন জিজ্ঞেস করবো, ইউ ক্যান অ্যান্সার এনি অফ দ্যাম। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে আমরা যাচ্ছি পরে। এই যে অ্যাজ ইফ অ্যাজ, তো এটা তো একটু আগে হচ্ছে আমরা সলভ করলাম। সিন্সের ক্ষেত্রে তো অনেক রুল আছে বুঝছো, সিন্স যদি সেন্টেন্সের সামনে হয় সেক্ষেত্রে হচ্ছে অনেক রুল আছে, একটা খুঁজে বের করি। কোথায় সিন্স বাবা, সিন্স বাবা তুমি কোথায়?
সিন্সকে তো খুঁজেই পাচ্ছি না। আছে অনেক সময় হচ্ছে স্ক্রল করতে গিয়ে মানে দেখা যায় যে হচ্ছে এটা স্কিপ করে চলে গেছি, বুঝছো? সেই কারণে হচ্ছে একটু আস্তে যাচ্ছি, যাতে করে হচ্ছে স্কিপ করা না হয় আর কি, বুঝতে পারছো? সিন্স বাবা তুমি কোথায়? কিরে, এই যে সবার শেষে একটা পাইলাম। হ্যাঁ, আই হ্যাড নট স তো হয় না, হ্যাডের পরে সিন হয়, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা, একটা পাইছি অবশেষে, একদম লাস্টের দিকে একটা পাইলাম। সিন্স যদি সেন্টেন্সের সামনে বসে, মাঝখানে থাকলে তো তোমরা দেখলে স্ট্রাকচার কেমন হয়। যদি সেন্টেন্সের সামনে বসে তখন আমরা কি বলবো, কি করবো, একই টেন্সে অ্যান্সারটা করবো। পাস্ট থাকলে পাস্ট অ্যান্সার দিব, আর প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে অ্যান্সার দিব, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখলে মানে তুমি হচ্ছে নির্ভুল অ্যান্সার করতে পারবা। সো প্রথমে কি বলছে দেখো, সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা কৃষি দেশ, হ্যাঁ, কৃষি প্রধান দেশ, রাইট? সো দেখো, সিন্স মানে হচ্ছে যেহেতু, সেন্টেন্সের সামনে যখন সিন্স থাকে তখন অর্থ কী হয় স্যার? অর্থ হবে হচ্ছে যেহেতু। যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ বা কৃষি বিষয়ক বলা যায়, এগ্রিকালচারাল, ঠিক আছে? একটা অ্যাডজেক্টিভ, এটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে পরবর্তীতে আমরা কি অ্যান্সার করতে পারি? প্রেজেন্ট টেন্সে দিছে, প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করতে পারি। পুরোটা একবার পড়ে ফেলে, পুরোটা পড়ে ফেললে অ্যান্সার করাটা হচ্ছে ইজি। বলা হচ্ছে উই শুড পুট এম্পাসাইজ অন আওয়ার এগ্রিকালচার সেক্টরস। আমাদের এম্পাসাইজ মানে কি করা, জোর দেওয়া, আমাদের হচ্ছে জোর দেওয়া উচিত কিসের উপরে? অন আওয়ার এগ্রিকালচারাল সেক্টর, আমাদের যেই কৃষি বিষয়ক যেই সেক্টরগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের কি করতে হবে? জোর দিতে হবে, জোর দেওয়া উচিত। ওকে, তাহলে আমরা এখানে অ্যান্সার করতে পারি বাংলাদেশ ইজ এন এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ যেহেতু যেহেতু বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, তাহলে আমরা বলতে পারি যে পিপল পিপল ডিপেন্ড অন ইট। লোকজন হচ্ছে কী করে? এটার উপর ভরসা করে। ইট হ্যাজ মেনি উই আর ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। হ্যাঁ, এটা অ্যান্সার করা যায়। তারপর তুমি কি দিচ্ছ? ইট হ্যাজ মেনি কি লিখছো হচ্ছে এটা বোঝাই যাচ্ছে না, একটু ক্লিয়ারলি লিখো। হ্যাঁ, ওকে, সো আমরা হচ্ছে এটা বুঝলাম। একই ড্যান্স অ্যান্সার করবো হয়েছে, তুমি অ্যান্সার করতে পারলেই হচ্ছে সঠিকভাবে। হ্যাঁ, ওকে, এরপর হচ্ছে ওকে, সো এরপর হচ্ছে আমরা তো পড়লাম। হ্যাঁ, এরপর এখানে আরও থাকবে, যদিও আমি এখানে ধরো এতগুলা তো আর মানে দেখা তো সম্ভব না, রাইট? সো যেগুলো যেগুলো হচ্ছে আমার চোখে পড়তেছে এগুলো হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো? ওকে, সো তাহলে আমরা আজকে এটুকু পর্যন্ত রাখি। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে, খেয়াল করো, আমাদের আমরা হচ্ছে আজকে এইটুকু পর্যন্ত রাখি। আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে, খেয়াল করো, পরবর্তী ক্লাস হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রায় শেষ, আমাদের এই টপিকগুলো বেশি টাইম কিল করছে। কন্ডিশনাল সেন্টেন্স একটা ক্লাস চলে গেছে, ইনভার্সন অফ ভার্ব, রিলেটিভ ক্লজ, যদিও এগুলো মানে কমপ্লিকেটেড টপিক, বাট আমি ট্রাই করছি খুব ফাস্ট পড়ানোর জন্য। যদিও এখানে আসলে ডিপ থেকে বোঝানোর আর অনেক বিষয় আছে, বাট তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, এত ডিটেল বোঝানোর আমাদের সময় নেই, ঠিক আছে? বোঝার সময় নেই। সো এই জন্য হচ্ছে একটু ফাস্ট পড়াচ্ছি, ঠিক আছে? আমাকে বলতেছে জান্নাতুল মাওয়া, ভাইয়া আমি কিছুই বুঝি নাই, তুমি হয়তো ক্লাসের মাঝখানে আসছো বা তোমার ইংলিশের বেসিকে অনেক সমস্যা আছে হয়তো, ঠিক আছে? ইংলিশটা তুমি তখনই পারবা যখন তোমার ইংলিশের একদম ফান্ডামেন্টাল যেই বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার থাকবে, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, ফ্রেজ, ক্লজ, এগুলো সব। অলরাইট, সো দেখো একটু খেয়াল করো, তাহলে হচ্ছে আজকে আমরা যে টপিকগুলো হচ্ছে ক্লিয়ার করলাম তার মধ্যে কী কী ছিল? তার মধ্যে ছিল হচ্ছে ইনভার্সন অফ ভার্ব ছিল, যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা কথা বললাম, বেশি কথা আমি বলি নাই। এখানে হচ্ছে আমরা পড়লাম কি, নো সুনার, হার্ডলি, স্কার্সলি থাকলে তাদের সাথে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যান্সার করবো। আর কনজাংশনের যে চেঞ্জ, নো সুনার থাকলে দেন বসে, বাকিগুলোর ক্ষেত্রে ওয়েন বসে, দ্যাটস ইট। রিলেটিভ ক্লজ থাকলে আমরা কিভাবে অ্যান্সার করব? রিলেটিভ ক্লজ থাকলে আমরা দুইটা স্ট্রাকচার সব থেকে কমন, সব থেকে বেশি আসে। একটা হচ্ছে একটা সেন্টেন্স, একটা ক্লজ লিখে ফেলা হয়, মনে করো বলা হচ্ছে
মনে করো আই নো দ্য ম্যান, একটা একটা ক্লজ হচ্ছে লিখে ফেলা হলো, একটা ক্লজের পরে তারপর তোমাকে হচ্ছে একটা সেন্টেন্স মেক করতে দিল। আর একটা স্ট্রাকচার হয়, প্রথমে একটা নাউন দিয়ে দিবে, মনে করো বলা হচ্ছে দ্য ম্যান, একটা নাউন দিয়ে দিল, হ্যাঁ দ্য ম্যান একটা নাউন তোমাকে দিয়ে দিল, এর পরবর্তীতে হচ্ছে তোমার এখানে একটা ভার্ব দিল, মনে করো বলা হচ্ছে ইজ উইক, হ্যাঁ ইজ হচ্ছে উইক, হ্যাঁ। সো এরকম স্ট্রাকচার থাকতে পারে, একটা নাউন দিয়ে দিল, তারপর হচ্ছে একটা শূন্যস্থান, তারপর হচ্ছে ভার্ব দিয়ে একটা অংশ। সো এখানে অবশ্যই রিলেটিভ ক্লজ বসবে, এগুলোতে অবশ্যই রিলেটিভ ক্লজ বসবে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আনবা, মানে রিলেটিভ প্রোনাউন আনবা, তারপর একটা ক্লজ মেক করবা এবং টেন্স একই রাখার চেষ্টা করবা। মানে তুমি যদি না বুঝো আর কি, মানে একদম ডিপ থেকে গ্রামাটিক্যাল বিষয়গুলো না বুঝলে টেন্স একই রাখবা, ঠিক আছে। তো এটা গেল। অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে সিম্পল রুল, এগুলো আমরা জানি। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভাইয়া পারফেক্ট টেন্স হলে হেড হবে না, কিন্তু আপনি অ্যাজ ইফ অ্যাজ দো রুলসের হ্যাড বিন কেন লিখলেন? আচ্ছা আচ্ছা, তুমি তো হচ্ছে ওই যে টেন্সে তোমার অনেক সমস্যা আছে, বলছি আমি তোমাকে। পাস্ট পারফেক্ট টেন্স হলে হচ্ছে হেড বসে, ঠিক আছে। সো হেডের পরে তো হচ্ছে তোমার একটা ভার্ব আনতে হবে নাকি, শুধু হেড লিখলে তো এটা পাস্ট সিম্পল টেন্স হয়ে যাবে। সো হ্যাড বিন মানে হচ্ছে হেড যেটা আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে। সো হি হ্যাড বিন, তাহলে হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখন হচ্ছে কোনো মেইন ভার্ব থাকে না তখন হচ্ছে বিন, আমরা হ্যাডের পর হচ্ছে বি ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম আকারে ইউজ করি। ওকে। সো এরপর দেখো অ্যাজ ইফ অ্যাজ দ্য পড়লাম, এরপর হচ্ছে অ্যাজ অথবা সিন্স পড়লাম। এখন পরবর্তী ক্লাসে আমরা বাকি বিষয়গুলো দ্রুত পড়তে পারবো ইনশাল্লাহ। সো আজকে হচ্ছে এইটুকু পর্যন্ত থাক, আমরা পরবর্তী ক্লাসে বাকি টপিকগুলো পড়বো, আর এই আর কি। হ্যাঁ, আর তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে ইনশাল্লাহ তোমাদের বিষয়গুলো হচ্ছে সহজ মনে হবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, টেক কেয়ার।